তোমার নাম কি? সৈয়দ হোসেন খান। সে কি, তুমি সৈয়দ বংশের ছেলে? শেষ হয়ে গেছে? এখনো তো নির্ধারিত সময় এক পক্ষকাল বাকি আছে। আপনি নিজে গিয়ে দেখে আসুন। দিঘি কাটার কাজ শেষ হয়ে গেছে, আর ঘাট বাঁধানোর কাজও আজকে শেষ হয়ে যাবে। এত বড় কাজ শেষ হয়ে গেল, আমাকে জানানো হয়নি কেন? দোষটা আমারই জানাব। আমারই উচিত ছিল আগে এসে আপনাকে খবরটা জানিয়ে যাওয়া। তাহলে আমি সুলতানকে খবরটা জানাতে পারি? নিশ্চয়ই জানাব। হোসেন, হোসেন, তুমি আমায় ক্ষমা করো হোসেন। আমি অগ্রপশ্চাৎ না ভেবে সেদিন তোমাকে আমি শাস্তি দিয়েছিলাম। তুমি বিশ্বাস করো, তার জন্য আমি ভীষণ কষ্ট পাচ্ছি। একমাত্র ঈশ্বর জানে। জানাব, আমারই উচিত ছিল অনেক আগে আপনাকে সব কথা খুলে বলা। কি কথা? জনাব, সুলতানের দরবারে কিন্তু আপনার অনেক শত্রু রয়েছে। সুলতানের দেওয়া কাজ যাতে আপনি নির্দিষ্ট সময় করতে না পারেন, তার জন্য একটা বিরাট চক্রান্ত চলছিল। ওরা চাইছিল যে সুলতানের চোখে আপনাকে বেইজ্জত করতে। ওরা ওরা কারা? নামগুলো না হয় আমি নাই বললাম, কিন্তু ওদের সবাইকে আপনি চেনেন। খোজা বারবাক আর তার হাফসি বাহিনী কি চক্রান্ত করেছিল ওরা? জানাব, ওরা চেষ্টা করছিল ওই মজদুর আর কুলি কামিনদের নেশায় গুঁত করে কাজটা বানচাল করতে। কিন্তু আমি ঠিক বুঝতে পেরেছিলাম, তাই আমি সব কাজ ছেড়ে সারাদিন ওদের বস্তিতে পড়ে থাকতাম। আল্লাহ কসম, নেশা আমি কোনো দিন করিনি জানাব, কিন্তু ওই নেশা করার ভান করতাম। তাই হয়তো আমার মতলবটা ওরা ঠিক বুঝতে পারে। ইনশাল্লাহ সুলতানের কাজ ঠিক সময় শেষ হয়েছে। তো এইসব কথা তুমি আমাকে আগে বলনি কেন হোসেন? জানাব, বলার মতো সময় আর সুযোগ কোনোটাই ছিল না। তাই হয়তো আপনার চাবুকের দাগ আমাকে পিঠে বয়ে বেড়াতে। জানাব, এই দাগ হয়তো এই জীবনে কোনো দিন মিলিয়ে যাবে না। তুমি আমায় ক্ষমা করো হোসেন। ওসব কথা থাক জানাব, আমার কাজ শেষ। আমাকে অনুমতি দিন, আমি দেশে ফিরে যাই। না, তুমি কোথাও যাবে না। আমাকে ছেড়ে, এই গৌরনগর ছেড়ে তুমি কোথাও যাবে না। সুলতানের কাছে তুমি আমার সম্মান বাঁচিয়েছ। এই গৌরনগরে তোমার মতো বিশ্বস্ত লোক আমি কোথায় পাবো হোসেন? তার মানে জানাব, আপনি চাইছেন যে আমি এখানে থাকি আপনার কাছে? আমার কাছে নয়, আমার কাছে নয়। আমি তোমাকে নিয়ে যাবো সুলতানের কাছে।
সুলতানের দরবারে আমির করে দেবো তোমাকে। তোমাকে অনেক উপরে উঠতে হবে হুসেন, অনেক উপরে। ঠিক আছে জানাব, তাই হবে। তবে একটা কথা জানাব, আপনি একটু সতর্ক থাকবেন, নইলে ওদের চক্রান্তের জালে যে কোনো সময় আপনাকে জড়িয়ে পড়তে হবে। আমি আপনাকে চিনতে পেরেছিলাম জানাব, তাই আমি সব অপমান সহ্য করেছি। ওরা আপনাকে চিনবেও না, তাই সহ্যও করবে না। খোদা হাফিজ জানাব। খুদা হাফিজ। তুমি কেন কষ্ট করে আনতে গেলে? সর্বজয়া এসেই না হয় দিত। তা বললে কি হয়? অনেক বেলা হলো, সর্বজয়ারও তো ঘর সংসার রয়েছে। যাও, তুমি আর একটু বিশ্রাম করো। জগন্নাথ আছে নাকি? জগন্নাথ, ঈশান, দেখ তো বাবা কে ডাকছেন। দেখি বাবা। জগন্নাথ আছে? আছে, আপনি আসুন। বাবা, বাবা আচার্যদেব এসছেন। আচার্য আপনি? আসুন আসুন। হ্যাঁ গো, শুনছো? কে এসেছেন দেখো। এসো এসো, দেখো কে এসেছেন। আপনি? ভাগ্য। আপনি কি করছেন? কি করছেন? মা। আচার্য? এ কি আচার্য? মা, তুমি আমাকে একটু পুজোর সামগ্রী ফুল চন্দন এনে দিতে পারো? হ্যাঁ, আমি এখন এনে দিচ্ছি। আচার্য, আপনাকে বোঝবার শক্তি আমাদের নেই, কিন্তু এই ঘটনার কারণ যদি আপনি ব্যক্ত না করেন তবে এর অর্থ অন্বেষণে তো আমি অহর্নিশি দগ্ধ হব। চিন্তার কিছু নেই, চিন্তার কিছু নেই। আনন্দ করো, আনন্দ করো, পরে সব জানতে পারবে। এসো এসো, দাও দাও। মা, তুমি একবার এখানে আমার সামনে দাঁড়াও। ওং ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওং ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওং ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। জগন্নাথ, আজ তাহলে আমি আসি। আসুন আচার্যদেব।
এইটি এইটি দাও। না বাবা। তাহলে তুমি আমার হিসেবটা মানছো তো চন্দ্রশেখর? হ্যাঁ। হ্যাঁ শুনছো? দেখো ওই চন্দ্রশেখর আমার সঙ্গে একমত যে আমাদের সচিমার গর্ভে এক মহাপুরুষ জন্ম নিয়েছেন এবং ভূমিষ্ঠ হতে তিনি এক মহাক্ষণের জন্য প্রতীক্ষা করছেন। ব্যাপারটা তো আমার ঠিক স্বাভাবিক লাগছে না। শুভ লক্ষণ, শুভ লক্ষণই তো। তাহলে তাহলে কেন এমন হলো? কেন এমন হলো? এ কি, আপনি আবার অসুস্থ শরীরে পুঁথি নিয়ে বসলেন কেন? বড় বউ, নবদ্বীপ থেকে খবর এসেছে বৌমার এখনো প্রসব হয়নি। জগন্নাথ চিন্তিত হয়ে আমায় পত্র লিখেছে। তাই আমি আমার ওই গণনা পত্রটি আরেকবার গুনে গেঁথে দেখছিলাম। কি দেখলেন? সবই তো ঠিক আছে, সবই তো শুভ লক্ষণ। আচ্ছা বড় বউ, কাল তো দোল পূর্ণিমা, তাই না? আগে হ্যাঁ। তুমি তুমি পুজোর বন্দোবস্ত করো, আমি নিজে হাতে পুজো দেব। কিন্তু কিন্তু অসুস্থ শরীরে। হোক অসুস্থ, শরীর পরে সুস্থ হলেও হতে পারে, কিন্তু কাল দোল পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, এই শুভ যোগ আর কখনো আসবে না। তাই আমি কালকে নিজের হাতে পুজো দেব। আমি কালকে নিজের হাতে পুজো দেব বড় বউ, কালকে আমি নিজের হাতে পুজো দেব। বাবা জগন্নাথ, আগে তুমি এত উতলা হয়েও না বাবা। আমি বলছি সব ঠিক সময় হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আপনি একটু শান্ত হয়ে বসুন দাদা, চন্দ্রগ্রহণ লেগেছে। আসুন আমরা সবাই মিলে ভগবানের নাম করি। শুনছেন? হ্যাঁ। এবার সময় হয়ে গেছে। সচি ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। ছেলে হয়েছে গো, ছেলে হয়েছে, ছেলে হয়েছে, সবাই শুনছেন? ছেলে হয়েছে। দেখো দেখো চন্দ্রশেখর, দেখো প্রতিটি ক্ষেত্রে গ্রহগুলির কি সুনজর দেখো। তাই তো দেখতে পাচ্ছি। শাস্ত্রে আছে এরপর গৌড়ের রাজা হবেন একজন ব্রাহ্মণ। কে জানে এই সেই কিনা। এই দেখো বৃহস্পতির অবস্থানটা দেখো। মানে এই শিশু তো মহান বিদ্বান, মহাপণ্ডিত হবে গো। এই শিশু নররূপে সাক্ষাৎ নারায়ণ, জগতে সর্বধর্ম সংস্থাপনের কারণ। এই শিশু জগৎবাসীকে উদ্ধার করবে। বাবা জগন্নাথ, আগে ব্রহ্মা শিব বিষ্ণুর কাছে যা বাঞ্ছা করে এই শিশুর কাছে লোকে ঠিক তাই পাবে। এ সবই তো আপনাদের আশীর্বাদ। না না না, আমাদের আশীর্বাদ বলো না, সবই ঈশ্বরের আশীর্বাদ। তার ইচ্ছায় এই শিশু জগৎবাসীকে
ব্রজ প্রেম বিলি করতে এসেছে। আমার মনে হয় এই শিশুর শ্রুতি কথিত স্বর্ণবর্ণ স্বয়ং ভগবান। বাবা, মা, আমার ছেলে কোন রকম ফাঁড়া বা বিপদ হবে না তো? না মা, তোমার ছেলের ফাঁড়া বা বিপদ হবে কি করে? সে তো নিজেই এই জগতের বিপদ কারণ। আমার ছেলে মা বাবা গুরুজনদের মান্য করে চলবে তো? হ্যাঁ গো দিদি, হ্যাঁ, তোমার ছেলে দেব দ্বিজ গুরুজন মা বাবার প্রতি ভক্তিমান হবে, ধার্মিক হবে। আচ্ছা, তাহলে নামটা কি হচ্ছে বলুন তো? শ্রী বিশ্বম্ভর। আমার গণনায় তো তাই বলছে। সত্যি তো, ওর জন্মের পর দুর্ভিক্ষ ঘুচেছে, কৃষকেরা বৃষ্টি পেয়েছে, বিশ্বকে ও যেন ধারণ করেছে। অবশ্য আমি দেখতে পাচ্ছি ওকে সবাই ডাকবে নবদ্বীপ চন্দ্র বলে। আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো মা, কি কথা বলো। আমি ওর অন্য নাম রাখতে পারি না? নিশ্চয়ই পারো, শ্রীকৃষ্ণের তো অষ্টোত্তর শতনাম। সেই ভালো, একটা সহজ দেখে নাম দাও তো। তোমার বাবা যা খটোমটো নাম বার করলো, ও কি আমরা ডাকতে পারি? বেশ, আমি ওর নাম রাখলাম নিমাই। তা দিদি, এত নাম থাকতে নিমাই কেন? নিম গাছে তলা জন্মেছিল তাই। তাছাড়া নিম হলো তেতো, জমিরও অরুচি। আমার নিমাইয়ের ওপর আর কারো নজর লাগবে না। বাহ বাবা, বাহ, বড় সুন্দর নাম রেখেছিস মা, ভারী সুন্দর নাম, নিমাই। জগন্নাথকে পত্র দিলে সে তো এখনই চলে আসবে। কটা দিন যাক না, কোলের শিশুটা সবেমাত্র নামকরণ হয়েছে, কটা দিন ওদের একটু জিরোতে দিন, তারপর আমরাই নয় নবদ্বীপ যাব। বড়বু, তুমি না বলেছিলে যে শ্রীহট্ট থেকে নবদ্বীপ নদীপথের যাত্রার ধকল আমার সইবে না? আর এখন তুমিই বলছো? বুঝতে পেরেছি, যাত্রার ধকল সইবে, কিন্তু মনের কষ্ট আপনি সহ্য করতে পারবেন না। তখন আবার সেই জগন্নাথকে সপরিবারে এখানে ছুটে আসতে হবে। ধরুন। তুমি ঠিক বলেছো বড় বউ। দেখো, জগন্নাথ এখন স্থিত হয়েছে, নবদ্বীপের টোল খুলে বসেছে, বিশ্বরূপের পড়াশোনাও ভালো হচ্ছে। এখন আর ওদের টানাটানি করে কোনো লাভ নেই। না বড় বউ, আমার শরীর যতই খারাপ হোক আমি ঠিক যেতে পারবো। তুমি এক কাজ করো বড় বউ, তুমি সংসারের কাজকর্মগুলো সেরে নাও। আমি ততক্ষণ জগন্নাথকে একটা পত্র লিখে ফেলি। না না, আমরা যে নবদ্বীপ যাওয়ার কথা ভাবছি, এখন ওদের জানাবার দরকার কি? আপনি পত্র লিখতে হয় লিখুন, কিন্তু আমাদের যাওয়ার ব্যাপারে ওদের ব্যস্ত করবেন না। তুমি বলছো পত্র লিখবো না? না, তার চেয়ে আপনি বরং বিশ্বরূপকে একটা পত্র লিখুন। সে হয়তো আপনার পত্রের অপেক্ষায় অভিমান করে বসে আছে। দাদু ভাই কি আর আমাদের উপর অভিমান করে বসে থাকার সময় আছে? সে তার ছোট্ট ভাইটিকে নিয়ে সারাদিন ব্যস্ত রয়েছে। বড় বউ, জগন্নাথ ভারী সুন্দর নাম রেখেছে না, বিশ্বম্ভর। ও আপনাদের পণ্ডিতের নাম পণ্ডিতদের কানেই শোনায় ভালো, কিন্তু বৌমার দেয়া নামই আমার খুবই পছন্দ, নিমাই। ডাকতে কি সুন্দর। মাকে বারবার শিশুকে নাম ধরে ডাকতে হয় তো, তাই তার সুবিধে মতো নাম সে বেছে নেয়। তুমি এই কথা বলতে চাইছো তো? না না, তা কেন? নিম গাছের গোড়ায় জন্মেছিল বলে তাই তো তার নাম নিমাই হয়েছে। ডাকতেও সুন্দর, শুনতেও সুন্দর। আমি বরং বিশ্বরূপকে সম্বোধন করে একটা পত্র লিখে ফেলি, তাতে জগন্নাথকে আমাদের খবরও দেয়া হবে, আর দাদু ভাইয়ের অভিমানও আমাদের ভাঙানো হবে। কি বলো? সেই ভালো। আপনি পত্র লিখুন, আমরা সংসারের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই।
ও কিচ্ছু হবে না, ওর কানের কাছে মুখ নিয়ে দিয়ে হরিনাম কর, তাহলে চুপ করে যাবে। সেটা না বাবা না। হরিব 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 হরিব। দেখলে দেখলে হরিনামের কি মহিমা, কান্না থেমে গেল। হরি বল হরি বল হরি বল। দেখো না, কে যেন এসেছিল, তার পায়ে ধাক্কা লেগে প্রদীপটা উল্টে গেল। এসেছিল মানে? শুনছেন শুনছেন, একবার এ ঘরে আসুন না। কি হয়েছে, কি হলো? ওই শুনুন, সর্বজয়া কি বলছে, এই ঘরে যেন কি এসেছিল। হ্যাঁ, সে কি? না না, সে কি করে সম্ভব? মানে ঘরের সদর দরজা বন্ধ, কে আসবে এখানে? হ্যাঁ এসেছিল, তার পায়ে ধাক্কা লেগে প্রদীপটা উল্টে গেল। ওই শুনুন, কিন্তু এ ঘরে আসবে কি করে আমি তো ভেবে পাচ্ছি না। তার আগে আমি তার ছায়া দেখেছি, বিরাট ছায়া। বিরাট ছায়া? না না, সে তো যে কোনো মানুষের ছায়াই বিরাট হতে পারে, কিন্তু না, এই ঘরে আসা তো অসম্ভব। আর যদি এসেই থাকে তবে সে লোকটা গেল কোথায়? হ্যাঁ, গেল কোথায়? আমার খুব ভয় করছে। ওম নৃসিংহদেবায় নমঃ, নৃসিংহদেবায় নমঃ, নৃসিংহদেবায় নমঃ। আপনাকে নিয়ে কোথাও যাওয়ার এই বিপদ, সময় মতো অদৃশ্য হতেও পারেন না। কেন? অদৃশ্য হয়েছিলাম তো, কিন্তু হঠাৎ পা লেগে প্রদীপটা কিরকম উল্টে গেল। উল্টে গেল কেন? প্রদীপ উল্টে গেল, কিন্তু দেওয়ালে এই বিশাল ছায়া পড়লো কেন? নারায়ণ নারায়ণ। দেবরাজ, কুপিত হবেন না, ব্রহ্মাদেবের কোনো দোষ নাই। দোষ নেই কেন? দোষ নেই কেন? কারণ ওনার তো আর মর্তলোকের যত্রতত্র গতিবিধি নেই আপনার মতো। ওনার পুষ্কর হলেই চলে। ও, তাও তো বটে, ওনার পূজা তো এক জায়গাতেই। কে তুমি? আমি গুরুদেব। তুমি? তোমায় খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, আগে কোথাও দেখেছি বলে মনে হয়, কিন্তু আমার নামটা ঠিক স্মরণে আসছে না। আমি জগদীশ ভট্ট। জগদীশ ভট্ট? হ্যাঁ গুরুদেব, গৌড়ে আপনার টোলে কিছুদিন অধ্যয়ন করেছিলাম। হবে বাবা, কিন্তু তুমি আমার সংবাদ পেলে কি করে? আমার সংবাদ তো বিশেষ কয়েকজন মানুষ ছাড়া কেউ জানে না। যারা জানে তাদের মধ্যে একজন হচ্ছেন শশাঙ্ক মিশ্র। তিনি আমার অত্যন্ত প্রিয় সুহৃদ। তিনি আমাকে এই সংবাদটা দিয়েছেন গুরুদেব। শান্তিপুর থেকে গৌড়ে এসে আমি সংবাদ পাই যে ওই নৃশংস হাফসিরা আপনার টোল ছাড়খাড় করে দিয়েছে। হ্যাঁ জগদীশ,
টোল ছাড়খাড় করলেও না হয় কথা ছিল, কিন্তু আমার পুঁথিগুলো, আমার ওই অমূল্য সম্পদ, সেগুলো তো আর পাওয়া যাবে না জগদীশ। গুরুদেব, আমি এই গৌড়ে বেশি দিন থাকবো না, শান্তিপুরেই ফিরে যাব। এই অবস্থায় আমি কি আপনার কোনো কাজে আসতে পারি গুরুদেব? খুব ভালো হতো যদি এই সময় শান্তিপুরে অদ্বৈতাচার্যের কাছে তুমি আমাকে নিয়ে যেতে পারতে। নিশ্চয়ই গুরুদেব। না জগদীশ, এ মতো অবস্থায় সেটা আর সম্ভব না। কেন? দেখো, হাবশি ডাকাতের দল আমাকে খুঁজছে। হ্যাঁ, ওরা তোমাকে আমার সঙ্গে দেখলে তোমার প্রাণ সংশয় হবে। তার চেয়ে তুমি শান্তিপুরে ফিরে যাও জগদীশ। ফিরে গিয়ে অদ্বৈতাচার্যকে গিয়ে বলো, সুদিন আসছে, অধর্মের পরাজয় হবেই। আমি ওই নতুন আলো দেখতে পাচ্ছি জগদীশ। গুরুদেব, আমি গৌড়ে এসে লোকের মুখে একটা কথা শুনলাম, গৌড়ে নাকি ব্রাহ্মণ রাজা হবে। কিন্তু জগদীশ, ব্রাহ্মণরা রাজা হলে কি দেশের অবস্থার কোনো পরিবর্তন হবে? জ্ঞানের জোরে কি আর ওই হাবশি ডাকাতদের দৈহিক শক্তি রোধ করা যাবে? যাবে না, যায় না। কিন্তু জগদীশ, আমি এই গুজবের মধ্যে একটা যেন কিসের ইঙ্গিত পাচ্ছি। ব্রাহ্মণরা দেশের রাজা হবে। কেমন রাজা? ক্ষমতা দখলের লড়াইয়ে জয়ী হয়ে রাজা, নাকি মানুষের ভালোবাসা জয় করে রাজা? আপনি কি কোনো ভবিষ্যৎবাণী করতে চান গুরুদেব? না না জগদীশ, আমি একটা কথা মানি যে হানাহানি মারামারি করে কোথাও কোনোদিন কোনো দেশে শান্তি আনা যায়নি, আনা যাবে না, যেতে পারে না। এর মাঝখান থেকে এই গুজবের জন্য ব্রাহ্মণদের একটা ক্ষতি হয়ে যেতে পারে। কি জানি, হয়তো এই গুজব ব্রাহ্মণরাই রটাচ্ছে। আশ্চর্য নয় জগদীশ, আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মধ্যে একমাত্র ব্রাহ্মণ নাই নিজেদের চারিদিকে একটা গণ্ডি তৈরি করে রেখেছে। এত নিয়মের কড়াকড়ি, এত গোড়ামি করে কি হবে জগদীশ? এতে তো ধর্মের ক্ষতি হবে। আমাদের ধর্মের কি হবে? আপনি শান্ত হন, আপনি শান্ত হন গুরুদেব। বিশ্রাম করুন। আমি আসি। শান্তিপুরে ফিরে গিয়ে অদ্বৈতাচার্যদেবের সঙ্গে দেখা করে আপনার কথা নিশ্চয়ই বলবো। আর তাকে বলো যে আমি আপাতত গাজী সাহেবের আশ্রয়ে আছি। তিনি যেমন বুঝবেন তেমনই ব্যবস্থা করবেন। তোমার যাত্রাপথ শুভ হোক জগদীশ। ওম নমঃ নারায়ণায় নমঃ। করো, চুপ করো। আচ্ছা ঠিক আছে, এইবার দেখো। ছেলে মস্ত বড় পণ্ডিত হবে। ভাগবত ধরেছে, পরম বৈষ্ণব হবে। দাদা, খুশি তো? পণ্ডিতের বংশে পণ্ডিতই এসেছে। সবই তারই। এ কি, এভাবে না জানিয়ে বেগম মহলে আসা তো সুলতানের উচিত হয়নি। মানছি, অনধিকার প্রবেশের জন্য আমার শাস্তি প্রাপ্য। তো কি শাস্তি দিতে চান বেগম সাহেবা? কঠিন শাস্তি। আজ সারাদিন আপনাকে এখানেই থাকতে হবে, দরবারে যেতে পারবেন না। সে কি মাসে আল্লাহ, তাহলে তো মহা বিপদ। বিপদে ফেলার জন্যই তো শাস্তি দেওয়া। শাস্তিটা একটু গুরুতর হয়ে গেল না?
গৌড়ের সুলতানকে দরবারে যেতে না দিয়ে বেগম মহলে নজর কয়েদ করে রাখা। গত তিনটে দিন দরবার নিয়ে মেতেছিলেন আপনি। আমার কাছে আসবার সময় একটুও ছিল আপনার? মানছি ছিল না, ইচ্ছে থাকলেও নানান কাজের চাপে আমি তোমার কাছে আসতে পারিনি, সময় করে উঠতে পারিনি। উজির নাজির আমির ওমরাহ সব আছে আপনার, তা সত্ত্বেও কেন এত কাজের চাপ? আমার মাথায় যে কাঁটার মুকুট বেগম সাহিবা, এই যে সরতাজ দেখছো, এটা আসলে হাজার কাঁটা দিয়ে তৈরি, এক মুহূর্ত শান্তিতে থাকতে দেয় না। তাহলে ওটা খুলে ফেললেই তো হয়। তা হয়তো হয়, কিন্তু তুমি তো আর সুলতানা বেগম থাকবে না বেগম সাহিবা। নাইবা থাকি, আপনাকে তো কাছে পাবো। মুন্নার চোখ দুটো মাঝে মাঝে আপনার খোঁজ করে জানেন। কই, আমি তো বুঝতে পারি না। কি করে বুঝবেন? ভালো করে চেয়ে দেখলে তো বুঝবেন। তোমার বাঁধি আয়েশা বলছিল নাকি খুব দুষ্টুমি করে। ওই তো আব্বাজানকে খোঁজে পায় না, তাই ছটফট করে। হ্যাঁ, এটা মন্দ বলনি। আস্তে আস্তে অনেক কষ্ট ঘুম পাড়িয়েছি, এক্ষুনি আবার জেগে উঠবে। ও, তাহলে তো এক্ষুনি পালাতে হয়। কেন? সুলতান হলেও আমি তো আব্বা। ওর এই ছোট্ট ছোট্ট কচি হাত দিয়ে যদি আমার গলাটা জড়িয়ে ধরে, তাহলে আমার সাধ্য কি যে সেই ফাঁস এড়িয়ে আমি পালিয়ে যাব? পালিয়েই যদি যেতে চান তাহলে এলেন কেন? তোমাদের দেখতে। এই চোখ দুটো মাঝে মাঝে বিশ্রাম চায়। সারাদিন যাদের মোকাবেলা করি তাদের বড় হিংস্র মনে হয়। খুব কাছের দু একজন ছাড়া আর সবাই যেন নিজেদের মধ্যে একটা হিংস্র পশু লুকিয়ে রেখেছে। সময় সুযোগ পেলে দাঁত নখ দিয়ে আমায় ছিঁড়ে ফেলবে। সেই সব দেখে ক্লান্ত চোখ, অবসন্ন হয়ে যেসব মুখগুলো খুঁজে বেড়ায়, যেখানে হিংসা নেই, লোভ নেই, চক্রান্ত নেই। আমরা ছাড়া সেই দু চারজনের মধ্যে আর কারা আছে? এই মুহূর্তে মখদুম শাহ আর প্রভাকর মিশ্র ছাড়া আর কারোর কথা আমার মনে পড়ছে না। হ্যাঁ, মালিক আন্দেল ও হাফসি কৃতদাস হলেও একটু স্বতন্ত্র প্রকৃতির মানুষ, তাই ওকে আমি বেশি বেশি করে সালতানিতের কাজে বেশি ব্যবহার করছি। ও প্রাসাদে নেই? না, ওকে আমি উত্তর প্রান্তে পাঠিয়েছি বিশেষ কাজে। ও বর্বকের অধীনস্থ হলেও আমার মনে হচ্ছে ও আমার অনুগত। মনে হচ্ছে? হ্যাঁ। এর আগে বর্বককেও তো আপনার অনুগত মনে হতো। এখন আর হয় না। ও নিজেই আমার চোখ খুলে দিয়েছে। জানো বেগম সাহেবা, আমি খোঁজ নিয়ে জেনেছি গৌড়ে আমার বিরুদ্ধে যে চক্রান্ত চলছে তার নায়ক এই বর্বক। সে কি? তাহলে এখনই ওকে সরিয়ে দিচ্ছেন না কেন? দেব, শুধু একটা সুযোগের অপেক্ষায়। আমার অসতর্কতার সুযোগ নিয়ে শয়তান বর্বক শাহী ফৌজের মধ্যে নিজের শেকড়কে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে। এক্ষুনি সরাতে গেলে একটা বিরাট বড় বিপর্যয়ের মুখে পড়বো আমি। তুমি জানো, প্রভাকর মিশ্রকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, যার জন্য হিন্দু প্রজাদের মধ্যে অসন্তোষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমার তো মনে হয় বর্বকই ওকে খুন করেছে। আমার তাই মনে হয়। তাই ওর ব্যাপারে আমাকে অনেক সতর্ক হয়ে এগোতে হচ্ছে। ওই বিদেশি কৃতদাসগুলোকে মাথায় তোলাটাই আপনাদের ভুল হয়েছে। এই ভুল তো আমার একার নয়, আমাদের পূর্বপুরুষরা এই ভুল করে গেছেন। আর এই ভুলের শুরু করেছিলেন সুলতান রুকনুদ্দিন। আফ্রিকা থেকে হাফসি খোঁজা ধরে এনে প্রাসাদ রক্ষার কাজে লাগিয়েছিলেন। তারা আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে হিন্দু মুসলিম উমরাহদের সরিয়ে দিয়ে জায়গা দখল করে নেয়। সাদি খাঁ ও নাসির খাঁ তো একবার মসনদে দখল করে নিয়েছিল। হ্যাঁ, শামসুদ্দিন আহমদ শাহকে হত্যা করে ওই দুজন কৃতদাস গৌড়ের মসনদ দখল করে নিয়েছিল, আজ থেকে প্রায় 50 বছর আগে। কিন্তু বেশি দিন সে রাজত্ব তারা টিকিয়ে রাখতে পারেনি।
কিছুদিনের মধ্যেই নিজেদের জান দিয়ে মেটাতে হয়েছিল ওদের লোভ আর উচ্চাকাঙ্ক্ষার খোয়াব। আজ এতদিন বাদে সেই ভয়টাই আমি পাচ্ছি বেগম সাহিবা। আমার তো মনে হয় আর অপেক্ষা না করে ওদের এক্ষুনি মেরে ফেলা উচিত। আমি তো আগেই বলেছি আমি একটা সুযোগের অপেক্ষায় আছি। কিন্তু সেই সুযোগ আসার আগে যদি ওরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাহলে আমাদেরও সর্বশক্তি নিয়ে আক্রমণ করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। ফলাফল কি হবে আমি জানি না। কারা আমার দলে যোগ দেবে, কারা ওদের হয়ে লড়াই করবে, এই হিসাব তো এখন কষা যাবে না। সেটা বোঝা যাবে সেই চরম মুহূর্তে। সুতরাং এখন আমাদের কি করা উচিত? শুধুই অপেক্ষা, কখন ওরা আক্রমণ করবে? না, কখন ওরা ভুল করবে আমি নিশ্চিষ্ট হয়ে বসে নি বেগম সাহিবা। সারাদিন আমাকে এইসব কাজে ব্যস্ত থাকতে হয়, তাই তোমাদের কাছে আমি আসতে পারি না। রাজনীতি বড় নির্মম। এখানে ভুলের কোনো ক্ষমা নেই। আমাদের একটা ভুলের সুযোগে ওরা সীমাহীন ক্ষমতা দখল করেছে। আমি অপেক্ষা করে বসে আছি একটা ভুলের জন্যে, শুধু একটা ভুল। আর এই ভুলের মাসুল দিতে ওরা নিশ্চিহ্ন হয়ে যাবে ইতিহাস থেকে। সর্দার, পাওয়া গেল না? না সর্দার, গৌরনগরের সব বাড়ি সব রাস্তায় খবর নেওয়া হয়েছে। গৌরনগরে সে পণ্ডিত নেই। যাবে কোথায়? গৌরনগরে কোথাও সে আছে। তুমি চুপ করে আছো কেন আন্দিল? তোমার মনে অন্য কোনো চিন্তা চলছে মনে হচ্ছে। সর্দার, আমার মাথায় একটা অন্য কথা ঘুরছে। বলো বলো, তোমার কথা শুনতেই তো আমি চাই। আমরা প্রভাকর মিশ্রকে কেন খুঁজছি? তাকে খতম করবো বলে। সর্দার, কেন খতম করব? তুমি তুমি আমাকে প্রশ্ন করছো? গুস্তাকি মাফ সর্দার, আমি যা কিছু করছি আপনার ভালোর জন্যই করছি। সর্দার, প্রভাকর মিশ্রকে খোঁজা ছেড়ে দিন। সে বেঁচে থাকলেই বা কি? আমাদের কোন ক্ষতি করবে সে? আমাদের কোনো ক্ষতি করবার ক্ষমতা তার নেই, বিশেষ করে এখন তো নেই। এখন নেই। এখনকার কথা তুমি জানলে কি করে আন্দিল? তাকে তো বেশ কিছুদিন খুঁজে পাওয়া যাচ্ছে না। সর্দার, আমি আন্দাজ করতে পারি সর্দার। কি আন্দাজ করতে পারো? প্রভাকর মিশ্র মৃত অবস্থায় হয় গঙ্গায় ভেসে গেছে, নয়তো কোথাও ঘায়েল হয়ে পড়ে আছে। এইটাই তো আমার ভয় আন্দিল। সে পণ্ডিত যদি আমার শত্রুদের হাতে পড়ে, তাহলে সেক্ষেত্রে আপনার শক্তির কাছে শত্রুপক্ষ অত্যন্ত দুর্বল। হ্যাঁ, তাই তারা কিছু করছে না, তাই আমাদের কোনো ক্ষতি করতেও পারছে না। সুলতানের কাছে যখন টোল পোড়ানো নিয়ে কোনো অভিযোগ হয়নি, তাহলে বুঝে নিতে হবে শত্রুপক্ষ অত্যন্ত দুর্বল। হতে পারে, কিন্তু তোমার আন্দাজটা ঠিক কি বললে না তো? গৌরনগরে আপনার সব থেকে বড় শত্রু কে, কারা? পণ্ডিত আর আর মখদুম শাহ গাজী আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে সুলতানকে। তার মানে সুলতান আর গাজী দুজনেই আমার। তুমি হাসছো কেন আন্দিল? তুমি কি বলতে চাও তাহলে গাজী সাহেব পণ্ডিতকে নিজের কাছে লুকিয়ে রেখেছে? কোনো প্রমাণ নেই, আবার হতেও তো পারে। পারে পারে, বেশক পারে। প্রদীপের নিচে সব থেকে বেশি অন্ধকার, এই কথাটা আমার মাথায় আগে আসেনি কেন? আমাদের হাতে পড়ার আগে পণ্ডিত গাজীর হাতে পড়েছে।
তাই সে বেঁচে গেছে। আরে কান্দেল, আজ রাতে কাজীর বাড়িতে হামলা করতে হবে। না সর্দার, ভুলেও এই কাজ করবেন না। পণ্ডিত প্রভাকর মিশ্র যদি গাজীর কাছে আত্মগোপন করে থাকে, সেক্ষেত্রে গাজী নিজের জান দিয়েও তাকে রক্ষা করবে। তাহলেই হবে, দুই বন্ধু একসঙ্গে মরবে। তারপর গাজী সাহেবের কিছু হলে উলেমারা আপনাকে ছেড়ে কথা বলবে না। একেই তো পণ্ডিত প্রভাকর মিশ্রের টোল পোড়ানো নিয়ে সমস্ত হিন্দুরা, এমনকি বেশ কিছু মুসলমান আমাদের উপরে, মানে এই আপসিদের উপরে ক্ষিপ্ত হয়ে আছে। এই গাজী সাহেবের উপরে যদি কিছু হয়, সেক্ষেত্রে সমস্ত মুসলমানরা আমাদের বিরুদ্ধে চলে যাবে। আর এটা ভুলে যাবেন না সর্দার, গাজী সাহেবকে হিন্দুরাও বেশ শ্রদ্ধা করে। হ্যাঁ, সুতরাং সকলকে চটানো কি ভালো হবে সর্দার? তুমি কি করতে বলো আন্দিল? আমি বলি সর্দার, প্রভাকর মিশ্র যদি গাজী সাহেবের কাছে আত্মগোপন করে থাকে, থাক, আমরা আমাদের কাজ করে যাই। সুলতান আপনি হচ্ছেনই সর্দার, ক্ষমতার নেশায়, মাসনাদের লোভে বারবাক উন্মাদ হয়ে গেছে। গৌড়ের মাসনাদে কায়েম হবে কৃতদাসদের হুকুমত। সে হুকুমত তোমরা কতদিন কায়েম রাখবে? সুলতানকে সরিয়ে দিলে তো চলবে না, শাহী খানদানকে শেষ করে